তো যদি বন্ড ব্রেক হয় তাহলে আমরা সবসময় কি জানি যে এনার্জি গেন হয় না লুজ হয়। বন্ড যদি ভেঙে যায় এনার্জি গেন হয় না লুজ হয়? এনার্জি গেন হয়ে তবে তো বন্ডটা ভাঙবে। তাই বন্ড যদি ভাঙে তাহলে এনার্জি গেন হয়, আর বন্ড যদি জোড়ে মানে বন্ড যদি ফর্মেশন হয় তাহলে এনার্জি রিলিজ হয়। আর এটা চারদিকে যে এনভায়রনমেন্ট আছে সেটাও সারাউন্ডিংস। মানে ধরো আমি এখানে তোমাদেরকে পড়াচ্ছি, তো আই এম আ সিস্টেম, this board is also a system and this environment is called surroundings। ঠিক আছে, তাহলে এটা হলো সিস্টেম, আর বাকি যে আশেপাশে এনভায়রনমেন্ট আছে সেটা হচ্ছে সারাউন্ডিংস। থার্মোডাইনামিক্সে সিস্টেম আর সারাউন্ডিংস মিলিয়ে সবকিছু হয়। সিস্টেম থাকে একটা আর তার সাথে তার সারাউন্ডিংস থাকে। সিস্টেম আর সারাউন্ডিংস মিলে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে ইউনিভার্স। এটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর ইউনিভার্স। আইসোথার্মাল, আইসোবারিক, আইসোকোরিক আর অ্যাডিয়াবেটিক। এবার আমি চাইবো যে তোমরা নামগুলো দেখি একটু একটু করে গেস করতে থাকো যে জিনিসটা কি হতে পারে। আইসোথার্মাল, আইসো আর থার্মাল। প্রথম কথা, আইসো মানে হচ্ছে সেম, আইসো মানেই হচ্ছে সেম, মানে আইসোথার্মাল, থার্মাল মানে হিট। ওয়েলকাম টু B2S একাডেমি। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব, আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি আমরা, তার নাম হচ্ছে কেমিক্যাল থার্মোডাইনামিক্স, ক্লাস 11 চ্যাপ্টার 5। এটা কেমিক্যাল থার্মোডাইনামিক্স, এটা বড় ভাস্ট চ্যাপ্টার, আমাদের সিলেবাসে অনেকটা বড় একটা ওয়েটেজ কভার করে। প্লাস হচ্ছে তোমাদের যে সিলেবাস হয়েছে কোশ্চেন আছে বোর্ডসে সরি ক্লাস 11 এর যে ফাইনালে কোশ্চেন আছে থার্মোডাইনামিক্স থেকে অনেক কিছু বড় বড় কোশ্চেন আছে, তাই জন্য কেমিক্যাল থার্মোডাইনামিক্স খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ক্লাস 12 এ ফিজিক্সে অনেক অ্যাপ্লিকেশন আছে। থার্মোডাইনামিক্স অ্যাকচুয়ালি ফিজিক্স কেমিস্ট্রি দুটোরই চ্যাপ্টার, বাট কেমিস্ট্রিতে যেহেতু আমরা কেমিক্যাল প্রসেসের উপর কথা হয় তাই জন্য কেমিক্যাল প্রসেস মানে কেমিক্যাল রিঅ্যাকশনে যেসব আমরা হিট এনার্জিতে ডিসকাশন করব সেই কারণে কেমিস্ট্রিতেও আমরা একটা পার্টে কেমিক্যাল থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা আলোচনা করে থাকি। তো আজকে আমরা যেটা পড়বো কেমিক্যাল থার্মোডাইনামিক্সে আমি কিছু কিছু পার্টে ভাগ করে দিয়েছি। আজকে আমরা পার্ট 1টা পড়বো, যেখানে আমরা একটু জানবো যে থার্মোডাইনামিক্স হয়টা কি বৃত্তান্ত আছে, স্কোপ এন্ড লিমিটেশন, কি পাওয়া যায় থার্মোডাইনামিক্স পড়ে, কি পাওয়া যায় না, সিস্টেম এন্ড সারাউন্ডিংস, এবং যখন আমরা ইন্ট্রোডাকশনের পর আস্তে আস্তে এখানে ঢুকে যাবো কি প্রসেস হয় থার্মোডাইনামিক্সের, স্টেট অফ সিস্টেম কি, এইগুলো আজকে এই 5টা টপিক আছে, 5টা টপিক আমরা আলোচনা করবো। তো প্রথমে আমরা শুরু করছি ইন্ট্রোডাকশন দিয়ে, ঠিক আছে। ওকে, তো যখনই আমরা থার্মোডাইনামিক্স কথা বলি, যদি আমি থার্মোডাইনামিক্স ওয়ার্ডটা এখানে লিখি, থার্মোডাইনামিক্স, দেখো এখানের মধ্যে তুমি দুটো জিনিস আলাদা করতে পারে, একটা হচ্ছে থার্মো, একটা হচ্ছে ডাইনামিক্স। যদি তুমি থার্মো কথাটা বলো, থার্মো মানে আমরা কি জানি হিট, থার্মো মানে হিট। আর যদি ডাইনামিক্স কথা বলো মানে চেঞ্জেস, ডাইনামিক্স মানে আলাদা আলাদা ডাইনামিক্সে যে চেঞ্জেস হয়, তার ডাইনামিক্স মানেটা হচ্ছে চেঞ্জেস। তার মানে এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে হিট চেঞ্জ, হিটের চেঞ্জেস, ঠিক। মানে একটা জিনিস আমরা ইন্ট্রোডাকশন থেকে বুঝে গেছি যে হিট সম্বন্ধে ব্যাপারে যদি কিছু চেঞ্জেস হয় এবং সেই চেঞ্জেস থেকে কি এফেক্ট করবে, সেই সব কিছু টপিক আমরা আলোচনা করতে চলেছি থার্মোডাইনামিক্সে। তাহলে থার্মোডাইনামিক্স হচ্ছে দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স which deals with heat and energy, heat and na heat with energy, heat with energy relation related changes, তাকে আমরা কি বলবো, থার্মোডাইনামিক্স বলবো, ঠিক আছে। আচ্ছা, তো কেমিস্ট্রিতে থার্মোডাইনামিক্স আমরা কেন আলোচনা করছি, কারণ কেমিস্ট্রিতে আমরা নানান ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন হয়, তো কেমিক্যাল রিঅ্যাকশনে কি হিট হয় না যায় সেটা দেখার জন্য আমরা কেমিস্ট্রিতে কিছুটা একটা টপিক কেমিক্যাল থার্মোডাইনামিক্স করে থাকি। তো কেমিস্ট্রিতে আমাদের কি হয়, নরমালি কেমিক্যাল রিঅ্যাকশনস হয়, কেমিক্যাল রিঅ্যাকশনস হয়। তো কেমিস্ট্রিতে আমরা কেমিক্যাল রিঅ্যাকশনসের মাধ্যমে থার্মোডাইনামিক্সটা করবো। আচ্ছা, কেমিক্যাল যখন রিঅ্যাকশন হয় যে কোনো দুটো জিনিস হয়। কেমিক্যাল যখন কোনো একটা রিঅ্যাকশন হয় দুটো জিনিস হয়, হয় বন্ড
আমার ব্রেক হয়, আর একদিকে কি হয়, বন্ড ফর্ম। একদিকে আমাদের কি হচ্ছে, বন্ড ব্রেক হচ্ছে, আর একদিকে কি হচ্ছে, বন্ড ফর্ম হচ্ছে। তো যদি বন্ড ব্রেক হয় তাহলে আমরা সবসময় কি জানি, যে এনার্জি গেন হয় না লুজ হয়। বন্ড যদি ভেঙে যায় এনার্জি গেন হয় না লুজ হয়, এনার্জি গেন হয়ে তবে তো বন্ডটা ভাঙবে। তাই বন্ড যদি ভাঙে তাহলে এনার্জি গেন হয়, আর বন্ড যদি জোড়ে মানে বন্ড যদি ফর্মেশন হয় তাহলে এনার্জি রিলিজ হয়। ঠিক আছে, তাহলে বন্ড ব্রেক হলে এনার্জি গেন, বন্ড যদি ফর্ম হয় তাহলে এনার্জি রিলিজ। ঠিক আছে, এত দূর অবধি বোঝা গেল। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে থার্মোডাইনামিক্স প্রসেসটা, এটা কি ধরনের পার্টিকেলস এর জন্য বা কি ধরনের জিনিসপত্রের জন্য অ্যাপ্লিকেবল। প্রথম কথা, থার্মোডাইনামিক্সটা মেইনলি ম্যাক্রোস্কোপিক ম্যাক্রোস্কোপিক ম্যাটার্স, ঠিক আছে, ম্যাক্রোস্কোপিক ম্যাটার্স এর জন্য অ্যাপ্লিকেবল। মাইক্রোস্কোপিক ম্যাটারের জন্য এটা নট অ্যাপ্লিকেবল। এখানে কোনো ধরনের মাইক্রোস্কোপিক জিনিসপত্রের কথাবার্তা বলা হয় না। এবার চলে আসি যে ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিকের মধ্যে ডিফারেন্সটা কি আছে। এই যে ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক লিখলাম, এর মধ্যে ডিফারেন্সটা কি। ধরো আমরা একটা জায়গায় বাস করছি, ধরো তোমরা এখন একটা গ্রামে বাস করছো। তো সবাই জানে সেই গ্রামের লোকেরা খুব বড় লোক, মানে মোটামুটি সে বড় গ্রামের লোকেরা বড় লোক, ঠিক। তো পাশের একটা গ্রাম আছে, পাশের গ্রামে কথা হচ্ছে যে পাশের গ্রামের যেই ওদের যেই পরিস্থিতিটা অতটা ওদের গ্রামের মানে আয় ইনকাম অতটা বেশি নয়, মানে এই গ্রামে রিলেটিভলি ওই গ্রামে কম। তাহলে তোমার কাছে এখন দুটো গ্রাম আছে, জাস্ট এই দুটো জিনিস আমি বোঝাচ্ছি একটু। ধরো একটা গ্রাম আছে আর একটা গ্রাম আছে, ঠিক। এই একটা গ্রামের নাম এ আর একটা গ্রামের নাম বি। ধরো এই গ্রামে ইনকাম সবার বেশি আর এই গ্রামে সবার ইনকাম কম, তাহলে মানে এইখানে রিলেটিভলি বেশি, এখানে রিলেটিভলি কম, ঠিক। তাহলে আমি এখানে কি বলছি, অল ওভার একটা গ্রামের কথা বলছি, গ্রামের ইনকাম বেশি, গ্রামের ইনকাম কম, মানে গ্রামের সব লোকেদের। এবার যদি আমি বলি গ্রামের পার্টিকুলারলি একটা লোকের ইনকাম কম, আচ্ছা ধরো গ্রামে 100টা লোক আছে, ধরো গ্রামে 100টা লোক আছে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি 90টা লোক এত ইনকাম করে আর 10টা লোক কোনো ইনকাম করে না। তাহলে আমি এই 10টা লোকের কথা তো বলছি না, আমি টোটাল অল ওভার 100 জনের কথা বলছি। এইখানেও হতে পারে 10জন লোক অনেক ইনকাম করে কিন্তু 90টা লোক কম ইনকাম করে, তাই জন্য অল ওভারই গ্রামের ইনকামটা কম। যখন অল ওভার কথাটা আসবে তখন আসবে ম্যাক্রোস্কোপিক, আর যদি পার্টিকুলারলি কোনো একটা পার্সনের কথা আসে তখন আসবে মাইক্রোস্কোপিক। মানে ম্যাক্রোস্কোপিক যদি ম্যাটার আমরা বলে থাকি, ম্যাক্রোস্কোপিক মানে হচ্ছে অনেকটা বড় অ্যামাউন্টের ম্যাটারের জন্য আমরা কথা বলে থাকি, যেমন অনেক বড়। যেমন তোমাকে আরেকটা যদি এক্সাম্পল দিই, ধরো আজকে ইন্ডিয়ার ইকোনমি, আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়া 5th লার্জেস্ট ইকোনমি, ঠিক আছে। আজ থেকে 5-6 বছর আগে হয়তো 7th বা 8th ছিল। তো যখন পুরো ওয়ার্ল্ডের কন্টেন্টে কথা আসে তখন ইন্ডিয়াকে 5th ইকোনমি বলা হয়। কিন্তু আমার তোমার মতন মানুষ, ধরো আমি সেরকম ভালো ইনকাম করি না, তো আমি ধরো মাসে 10-15 হাজার টাকা ইনকাম করি। ধরো আমার পাশে একটা বন্ধু সে 1 লাখ টাকা ইনকাম করে, ঠিক আছে। বাট যখন একটা দেশের কথা হচ্ছে তখন তো পার্টিকুলারলি এই মানুষটার কত ইনকাম, এই মানুষটার কত ইনকাম তো ধরছি না, তখন পুরো দেশের অল ওভার ইনকাম কত সেটা দেখা হচ্ছে। এক্স্যাক্টলি সেরকম ভাবে মাইক্রোস্কোপিক ম্যাটারস যখন কথা বলবো, একটা গোটা সিস্টেমে যত মলিকুল আছে অল ওভার, অল ওভার তাদের এনার্জি, তাদের সিস্টেম, তাদের ভলিউম, প্রেসার সবকিছুর ব্যাপারে অল ওভার কথা বলবো। যখন মাইক্রোস্কোপিকের কথা আসবে তখন প্রত্যেকটা জায়গার পার্টিকুলারলি কোনো একটা পার্টিকুলার কথা বলবো। মানে কোনো একটা দেশের একটা মানুষ সারাদিনে কি ইনকাম করছে, সব তাদের কত খাচ্ছে, কত কি যাচ্ছে, পার্টিকুলারলি একটা পার্টিকুলার যখন কথা বলবো তখন সেটা মাইক্রোস্কোপিক, মানে ইট ইজ আ স্মল অ্যামাউন্ট অফ থিংস। যখন আমরা হিউজ অ্যামাউন্টের থিংকে আসি তখন সেটা ম্যাক্রোস্কোপিক বলে। আশা করি আমি ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিকের মধ্যে তফাৎটা বোঝাতে পারলাম। তো যখনই থার্মোডাইনামিক্সের কথা বলবো তখন কিন্তু আমরা ম্যাক্রোস্কোপিক মানে অনেকটা হিউজ অ্যামাউন্টের এলিমেন্টের কথা বলবো, কোনো ধরনের মাইক্রোস্কোপিক এলিমেন্টের এখানে কথা হবে না, কারণ এটা মাইক্রোস্কোপিক এলিমেন্টের জন্য অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি থার্মোডাইনামিক্স সম্পর্কে একটু বৃত্তান্ত জানলাম। এবার আমরা জানতে হবে যে স্কোপ আর লিমিটেশনস গুলো কি কি আছে।
সেকেন্ড পয়েন্ট আমাদের স্কোপ অ্যান্ড লিমিটেশন। ওকে, স্কোপ মানে কি, যে আমরা থার্মোডাইনামিক্স যে করছি, থার্মোডাইনামিক্স করে কি কি জানতে পারবো, কি কি বুঝতে পারবো। আর লিমিটেশন কি, যেইগুলো আমাদের আননোন থেকে যাবে, যেইগুলো এ থেকে বার করা যাবে না, সেইগুলোকে বলছি আমরা লিমিটেশন। তাহলে প্রথমে স্কোপ আর লিমিটেশন দুজনের কথা বলি। তাহলে স্কোপ, প্রথমে আমরা এই জিনিসের স্কোপ, স্কোপের মধ্যে প্রথম জিনিস হচ্ছে যে ম্যাটার, একটা ম্যাটারের তার প্রপার্টিজ গুলো কি কি। একটা ম্যাটারের অনেক ধরনের প্রপার্টিজ হয়, সেই প্রপার্টিজ গুলো কি কি, সেই প্রপার্টিজ গুলো কিন্তু আমরা থার্মোডাইনামিক্স থেকে পাবো। তাহলে প্রপার্টিজ অফ ম্যাটার, স্কোপ প্রপার্টিজ অফ ম্যাটার, মানে একটা ম্যাটারের প্রপার্টিজ কি কি আছে, তার মধ্যে তোমার টেম্পারেচার, ভলিউম, প্রেসার, অনেক কিছু আছে সেই সব। আচ্ছা, এবার হচ্ছে কোনো একটা কেমিক্যাল ধরো রিঅ্যাকশন করছি, ধরো আমি একটা মলিকিউল কিছু একটা নিচে আর একটা মলিকিউল কিছু একটা নিচে, দুটো আলাদা আলাদা মলিকিউল নিচে, দুটো আলাদা আলাদা মলিকিউলকে আমরা একসাথে মিক্স করতে চাইছি, ঠিক আছে, মিক্স করতে। এবার সেই দুটো মলিকিউল একে অপরের সাথে মিক্স হবে, ওই রিঅ্যাকশন করবে না, মিক্স হবে না, নো রিঅ্যাকশন রয়ে যাবে, সেটাও কিন্তু আমরা থার্মোডাইনামিক্স থেকে খুঁজে পাবো। যে যখন দুটো মলিকিউল একে অপরের সাথে মিক্স করবে তখন সেটা কেমিক্যাল রিঅ্যাকশন আন্ডারগো করবে কি করবে না, মানে ফিশিয়াবিলিটি অফ কেমিক্যাল রিঅ্যাকশন। ঠিক, এবার যদি কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে যায়, যদি কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে যায়, তাহলে কতটা দূর অবধি কেমিক্যাল রিঅ্যাকশন হবে, কি কোন এক্সটেন্ড অবধি কেমিক্যাল রিঅ্যাকশনটা হবে, মানে ধরে নাও চেঞ্জ হচ্ছে এত দূর হয়ে থেমে গেল, কি না আরেকটু বাড়বে, কতটা অবধি চেঞ্জেসটা হবে, বা কতটা অবধি চেঞ্জ হয়ে থেমে যাবে, বা কতটা অবধি এক্সটেন্ড হবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা এই জিনিসটা দিয়ে জানবো। তাহলে প্রেডিক্ট the extent of any chemical reaction, বুঝা গেল? আচ্ছা, এবার চলে আসি লিমিটেশনস, আমরা লিমিটেশনস কি কি জানতে পারি না, থার্মোডাইনামিক্স কি কি আমাদের এক্সপ্লেইন করতে পারে না। যেহেতু আমরা থার্মোডাইনামিক্সের কিসের কথা বলছি, কেমিক্যাল রিঅ্যাকশনস এর কথা বলছি, তো কেমিক্যাল রিঅ্যাকশনস এর মধ্যে কি কি থার্মোডাইনামিক্স এক্সপ্লেইন করতে পারে না, সেই জিনিসগুলোকে আমরা একটা একটা করে দেখব। প্রথমে যেটাতে লিমিটেশন হয়, এটা fails to explain the speed of the reaction, কতটা ফাস্ট রিঅ্যাকশন হবে, কতটা স্লো রিঅ্যাকশন হবে, সেটা কিন্তু এটা ডেসক্রাইব করতে পারে না। স্পিড অফ রিঅ্যাকশন fails to explain the speed of reaction। আচ্ছা, যদি স্পিড না করতে পারে, তাহলে যদি স্পিড না ফাইন্ড করতে পারে, আচ্ছা স্পিড কখন বুঝতে পারি, আমি যখন রাস্তা দেখতে পাচ্ছি, ধরো আমি যাব এইখান থেকে এত দূর, ধরো আমি এ পয়েন্টে আছি, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাব, তো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার আমার স্পিডটা যদি ফাইন্ড না করতে, এইখান থেকে আরেকটা জিনিস কি বোঝা যায়, যদি স্পিড না জানি, কি জানি না বলে স্পিডটা জানি না, কিছু একটা এমন একটা জিনিস আছে সেটা জানি না, তাই জন্য আমরা স্পিডটা বুঝতে পারছি না। আমরা যদি এ পয়েন্ট আর বি পয়েন্টটা জানতাম, তাহলে কিন্তু স্পিডটা আমরা বুঝতে পারতাম, এই যে পাথ এ থেকে বি পয়েন্টে কি 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 কোন কোন দিক দিয়ে যাচ্ছে, কোন কোন চেঞ্জেস, কি কি ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, কি কি না হচ্ছে, কি চেঞ্জেস হচ্ছে, এই পাথটা আমরা জানি না, তাই জন্য ফেলস টু এক্সপ্লেন দ্য পাথ অফ দ্য রিঅ্যাকশন। বোঝা গেল? আর অ্যাট দ্য লিস্ট যেটা আমরা বলবো যে এটা মাইক্রোস্কোপিক এলিমেন্টের জন্য না, নট অ্যাপ্লিকেবল ফর মাইক্রোস্কোপিক ম্যাটার্স। মাইক্রোস্কোপিক ম্যাটার্স এর জন্য এটা কিন্তু রেডি না। ঠিক আছে, তাহলে আমাদের স্কোপ হয়ে গেল, লিমিটেশন হয়ে গেল, ইন্ট্রোডাকশন কি হয়েছে বোঝা গেছে, তার মানে ইন্ট্রোডাকশন আমাদের ডান, স্পিড এন্ড লিমিটেশন ডান, স্কোপ এন্ড লিমিটেশন ডান। এবার যেটা আমরা বলবো সিস্টেম এন্ড সারাউন্ডিংস। এবার আমরা থার্মোডাইনামিক্স এর মধ্যে আস্তে আস্তে ঢুকবো, দেখবো থার্মোডাইনামিক্সে কি হয় কি না হয়, সেগুলো এক একটা করে আস্তে আস্তে দেখবো। ঠিক আছে।
Okay, now system and surroundings. System and surroundings. Okay, এবার যে কোনো একটা, এবার প্রথম কথা সিস্টেম কি আর সারাউন্ডিংস কি, প্রথমে একদম একদম বেস থেকে যাব, সিস্টেম কি সারাউন্ডিংস কি, ঠিক আছে। ধরো আমি একটা বিকারে কোন একটা জায়গাতে ধরো কিছু একটা রেখেছি, কিছু একটা আছে ধরো, তো দিস ইজ আ সিস্টেম, এটা একটা সিস্টেম। আর এটা চারদিকে যে এনভায়রনমেন্ট আছে সেটাও সারাউন্ডিংস। মানে ধরো আমি এখানে তোমাদেরকে পড়াচ্ছি, তো আমি আই এম আ সিস্টেম, this board is also a system and this environment is called surroundings, ঠিক আছে। তাহলে এটা হলো সিস্টেম, আর বাকি যে আশেপাশে এনভায়রনমেন্ট আছে সেটা হচ্ছে সারাউন্ডিংস। থার্মোডাইনামিক্সে সিস্টেম আর সারাউন্ডিংস মিলিয়ে সবকিছু হয়, সিস্টেম থাকে একটা আর তার সাথে তার সারাউন্ডিংস থাকে। সিস্টেম আর সারাউন্ডিংস মিলে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে ইউনিভার্স। এটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর ইউনিভার্স, ঠিক আছে। তুমি একদম পুরো ভেবে নিও না কিছু, সিস্টেম আর সারাউন্ডিংস মিলে ইউনিভার্স তৈরি হয়। এবার হচ্ছে ঘটনা যে সিস্টেম তো কত ধরনের হতে পারে। ধরো এই সিস্টেমটা ধরো এর একটা ঢাকনা আছে, মানে এর একটা মাথায় ক্যাপ আছে, ধরো ক্যাপটা খুলে রেখেছি, তার মানে এটা এখন খোলা আছে, এখান দিয়ে যে যা খুশি এসে ফেলবে, যে যা খুশি এসে নিয়ে যাবে, কোনো চাপ নেই। ধরো আমি এখানে ঢাকনা বন্ধ করে দিলাম, আচ্ছা আমি কিছু জিনিস তুলতে পারবো না, কিন্তু এই সিস্টেমের যে হিটটা আছে সেইটা কিন্তু এই জায়গা দিয়ে ঢুকতে পারবে। আর একটা জিনিস হয়, ধরো আমি একদম সেই থার্মাল ফ্লাক্স, যেগুলো সেই গ্রীষ্মকালে তোমরা ইউজ করো, জলের বোতল যেগুলো দিয়ে জল অনেকক্ষণ ঠান্ডা থাকে, কি বলো, জল নিয়ে যাও একদম স্কুলে নিয়ে যাও, কোনো চাপ নেই, রেখে দাও একদম বিকাল অবধি ঠান্ডা থাকছে, সেগুলো কি বলে, থার্মোপ্লাস্টিক এরকম কিছু একটা বলে, থার্মোস্টিল টাইপের বলে। ধরো ওরকম একটা কিছু দিলাম, যার মধ্যে হিট বেরোতেও পারছে না, ঢুকতেও পারছে না, আর পুরো ক্যাপটা আছে সেটা থেকে কিছু বার করতেও পারছে না। তাহলে সেটা একটা সিস্টেম হলো, একটা ওপেন সিস্টেম হলো, একটা ক্লোজ, মানে যেটা ঢাকনা দিয়ে দিলাম কিন্তু এই জায়গা থেকে হিট চেঞ্জ হতে পারে। আবার একটা আইসোলেটেড সিস্টেম, যেখান দিয়ে আমি কিছু করতে পারছি না, ঠিক। তো আমাদের সিস্টেম, এই যে সিস্টেমটা মোটামুটি তিন ধরনের তোমার হতে পারে। প্রথম জিনিস যেটাকে বলি ওপেন সিস্টেম, প্রথমটাকে আমরা ওপেন সিস্টেম বলি। আচ্ছা ওপেন সিস্টেমটা বলি একবারে আমি লিখবো, ঠিক আছে। ওপেন সিস্টেমটাই আমার কি জিনিস হচ্ছে, আমি এইখান থেকে যে ম্যাটার, এই যে ম্যাটারটা আছে, যদি আমি সিস্টেমটা উপর থাকে, ম্যাটারটাও এখান থেকে বেরোতে পারে, আর হিট তো বেরোতেই পারে, এদিক দিয়ে বেরোক বা এদিক দিয়ে বেরোক, যেখান থেকে খুশি বেরোতে পারে। তার মানে ওপেন সিস্টেমে আমার হিট অ্যান্ড ম্যাটার ক্যান বি ট্রান্সফার্ড। ম্যাটার আর হিট দুটোই ট্রান্সফার হতে পারে। যদি আমি একে ঢাকনা দিয়ে দিই, বন্ধ করে দিই ক্যাপ দিয়ে, তাহলে আমি ক্লোজ সিস্টেম করে দিলাম। এখন ধরো একটা কাঁচের বা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছো আর ঠান্ডা জল রেখেছো, ঠিক আছে। প্রথমে জলটা ধরো আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা গ্লাস আছে, এখানে ঠান্ডা জল আছে, গ্রীষ্মকালে রোদ দুপুরে ঠান্ডা জল তুমি গ্লাস নিয়ে বাইরে বার করছো, গ্লাসটা খোলা আছে। তো প্রথমে কি হবে, হিট এক্সচেঞ্জ হবে, এইখান থেকে বাইরে থেকে সারাউন্ডিংসটা হিটটা এসে এখানে ঢুকবে, হলো। হিটটা যখনই ঢুকলো, আস্তে আস্তে যখন টেম্পারেচার দুটো সমান হলো, এবার সানলাইটটা আছে, সানলাইটের জন্য ইভাপোরেশন হবে, মানে ম্যাটারটাও এক্সচেঞ্জ হচ্ছে, হিটটাও এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে এটা কি হলো, ওপেন সিস্টেমে হলো। যদি আমরা ক্লোজ সিস্টেম, মানে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, এখন ইভাপোরেশন হতে পারছে না, কিন্তু হিটটা তো ট্রান্সফার হতে পারছে, তো এইটা হয়ে গেল ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেমে হয়তো ম্যাটার এক্সচেঞ্জ হয় না, বাট হিটটা তো এক্সচেঞ্জ হতে পারে, হিট ক্যান বি ট্রান্সফার্ড, হিট ট্রান্সফার হতে পারে। আচ্ছা নেক্সট, যদি আমি এবার এটাকে আইসোলেটেড, মানে ওই যে থার্মোপ্লাস্টিকের মতো করে দিই, সারাউন্ডিংসটা দিয়ে দিই, মানে এবার না আমি এটা বেরোতে দেবো, না হিট বেরোতে দেবো, না কিছু বেরোতে দেবো, মানে কোনো কিছু ট্রান্সফার হবে না, এই ধরনের সিস্টেমগুলোকে বলে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম যেখানে কোনো ধরনের এক্সচেঞ্জ পসিবল নয়, নো এক্সচেঞ্জ, কোনো ধরনের এক্সচেঞ্জ পসিবল না, ঠিক আছে। তাহলে সিস্টেম বোঝা গেল, সারাউন্ডিংস বোঝা গেল, সিস্টেমের মধ্যে একটা ওপেন, ক্লোজ, আইসোলেটেড।
তাহলে এই তিনটে জিনিস বোঝা গেল, আমার মনে হয়েছে বোঝাতে পেরেছি। তাহলে আমাদের সিস্টেম আর সারাউন্ডিং যেটা ছিল সেটাও আমাদের হলো ডান। এবার আমরা ডিসকাস করব কি কি ধরনের থার্মোডাইনামিক্স প্রসেস হতে পারে, কি কি ধরনের থার্মোডাইনামিক্স প্রসেস হতে পারে সেটা আমরা এবার আস্তে আস্তে ডিসকাস করব। ওকে, নেক্সট আমাদের থার্মোডাইনামিক্স প্রসেস। প্রসেসেস কারণ অনেকগুলো আছে। ওকে, থার্মোডাইনামিক প্রসেস মানে কি? থার্মোডাইনামিক্স মানে হিটের এক্সচেঞ্জ, হিটের চেঞ্জেসটা থার্মোডাইনামিক্স। এবার তার প্রসেসটা মানে যেই সব প্রসেসে আমরা হিটের চেঞ্জেস এটা ওটা কিছু দেখতে পাবো, সেই সব জিনিসগুলোকে আমরা থার্মোডাইনামিক্স প্রসেস দেখব। এইখানে থার্মোডাইনামিক্স প্রসেসে অনেকগুলো প্রসেস আছে। প্রথম প্রসেসটাকে আমরা বলি আইসোথার্মিক। ঠিক আছে, আইসোথার্মিকও বলে, আইসোথার্মালও বলে, আইসোথার্মাল প্রসেস। আচ্ছা, সেকেন্ড যে পয়েন্ট সেটাকে বলে আইসোবারিক প্রসেস। 3 নম্বর আইসোকোরিক প্রসেস। আর 4 নম্বর অ্যাডিয়াবেটিক প্রসেস। আচ্ছা, থার্মোডাইনামিক্স প্রসেসের মধ্যে আমরা 4টে প্রসেসের নাম লিখেছি আপাতত: আইসোথার্মাল, আইসোবারিক, আইসোকোরিক আর অ্যাডিয়াবেটিক। এবার আমি চাইবো যে তোমরা নামগুলো দেখি একটু একটু করে গেস করতে থাকো যে জিনিসটা কি হতে পারে। আইসোথার্মাল, আইসো আর থার্মাল। প্রথম কথা, আইসো মানে হচ্ছে সেম, আইসো মানেই হচ্ছে সেম, মানে আইসোথার্মাল, থার্মাল মানে হিট, মানে যেই সব প্রসেসে আমাদের সবকিছু চেঞ্জেস হয়, বাকি জিনিস চেঞ্জ হচ্ছে, কিন্তু সেখানে টেম্পারেচারটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকছে। এখানে এই প্রসেসে আমাদের টেম্পারেচার যেটা থাকবে সিস্টেমে, টেম্পারেচার যেটা থাকবে সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এখানে আমাদের টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এবার দেখো আইসোবারিক, আইসো মানে সেম, বারিক, আচ্ছা বার, কার ইউনিট বার, কত বার কি দেবো, বার বার, বার মানে ওই বার নয়, ঠিক আছে, এখানে বার আলাদা। ধরো টেম্পারেচার, প্রেসার, ভলিউম, এখানে বার কোথায় শুনেছো? কারে ইউনিটে কোনোতে বার শুনেছো? আইসোবারিক, বার বার, বার মানে একটু একটু মনে পড়ছে না? বার মানে হচ্ছে প্রেসারের ইউনিট না, প্রেসারের ইউনিট বার না, এতবার প্রেসার দিলাম, এতবার প্রেসার দিলাম, ঠিক আছে। আইসোবার প্রসেস মানে যেখানে আমাদের সিস্টেমে প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে, প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে। কেউ আবার ক্লাব বার ভেবে নিও না, ঠিক আছে, তখন চাপ হয়ে যাবে। আইসোবারিক হলো, আইসোকোরিক, দেখো আইসো সেম আছে, কোরিক মানে ভলিউম, ঠিক আছে, এইখানে হচ্ছে ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে। ভলিউমটা আমার কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাডিয়াবেটিক। এই প্রসেসটা একটু ইউনিক। দেখো এখন আইসো 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 করে চলছিল, এখানে চলে এলো অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক প্রসেসটা মানে হচ্ছে এমন একটা, অ্যাডিয়াবেটিক কথাটা এসছে একটা জায়গা থেকে, ধরো এটা এমন সিস্টেম আছে যার এখানে অ্যাডিয়াবেটিক ওয়াল লাগানো। অ্যাডিয়াবেটিক ওয়াল মানে এই ওয়াল থেকে না হিট বেরোতে পারবে না হিট ঢুকতে পারবে, তাহলে এই ওয়ালটাকে বলে অ্যাডিয়াবেটিক। তাহলে অ্যাডিয়াবেটিক ওয়াল যদি হয় তার মানে এটা একটা অ্যাডিয়াবেটিক সিস্টেম। তার মানে এইখানে যদি আমার কোনো একটা ম্যাটার থাকে, এখানে ধরো কোনো একটা ম্যাটার আমার আছে, তাহলে এই ম্যাটার থেকে না আমার হিট ঢুকতে পারছে না আমার এখান থেকে হিট বেরোতে পারছে। তার মানে যেই প্রসেসে নো এক্সচেঞ্জ অফ হিট, টেম্পারেচার, প্রেসার, কোনো কিছু চেঞ্জেস হবে না, ঠিক আছে, নো হিট ট্রান্সফার, কোনো ধরনের অ্যাডিয়াবেটিক কোনো ধরনের হিট ট্রান্সফার হবে না, নো হিট ট্রান্সফার, নো, যেখানে হিট ট্রান্সফার হবে না বিটুইন কার কার মধ্যে, দুটোই তো সিস্টেম আছে রে বাবা, একটা হচ্ছে দুটোই তো জায়গা আছে যেখানে যেখানে
এইটা আমার সিস্টেম, এইখানে সিস্টেম থেকে বেরোলে কোথায় বেরোবে, সারাউন্ডিংসে বেরোবে, সবকিছু মিলে ইউনিভার্স। তাহলে সিস্টেম থেকে সারাউন্ডে বেরোচ্ছে না, সারাউন্ডিংস থেকে সিস্টেমে যাবে। তো নো হিট ট্রান্সফার বিটুইন সিস্টেম এন্ড সারাউন্ডিং। যদি এই জিনিস হয়ে থাকে তাহলে সেটাকে বলবো আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস। ঠিক আছে, তাহলে আমরা কি কি ডিসকাস করলাম, আইসোথার্মাল, আইসোবারিক, আইসোপোরিক আর অ্যাডিয়াবেটিক। তাহলে থার্মোডাইনামিক প্রসেসে আমাদের এই চারটে টপিকই আমাদের মেইনলি আগে পড়তে হবে, যেগুলো তোমাদেরকে দেখালাম, আইসোথার্মাল, আইসোবারিক, আইসোপোরিক আর অ্যাডিয়াবেটিক। ঠিক আছে, তাহলে আমাদের এই 4 নম্বর পয়েন্টটাও খুব তাড়াতাড়ি ডান হয়ে গেল, আমরা খুব তাড়াতাড়ি এগোচ্ছি। আচ্ছা, স্টেট অফ এ সিস্টেম, এবার আমরা নেক্সট টপিকটা আলোচনা করব, স্টেট অফ এ সিস্টেম। আমার এই পার্টের এই টপিকটাই আজকে লাস্ট হবে। স্টেট অফ এ সিস্টেম। আচ্ছা, ধরো, আচ্ছা স্টেট অফ এ সিস্টেম, একটা সিস্টেম কোন স্টেটে আছে। ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি যদি আমার স্টেটটা জানতে চাও, তার মানে আমাকে বলতে হবে আমি কোন জায়গায় আছি, এই জায়গার নাম, লোকেশন, এখন কত ডিগ্রি টেম্পারেচার আছে, আমি কোন অ্যাক্সিসে বিলং করছি, আমরা কি আছে, কি লোকেশন আছে, কেন তেন অনেক কিছু। মানে একটা জিনিসের যদি তার সিস্টেমের স্টেট, মানে সে কোন জায়গায় আছে সেটা জানতে গেলে আমাদেরকে তার অনেক কিছু জানতে হয়। তেমনই যে একটা সিস্টেম কোন স্টেটে আছে, ধরো কোনো একটা সিস্টেম আছে, ধরো আমার XYZ কোন একটা সিস্টেম আছে, এই যে সিস্টেমটা এটা কোন স্টেটে আছে, এখানে কিন্তু সলিড লিকুইড গ্যাসের কথা হচ্ছে না, এখানে হচ্ছে থার্মোডাইনামিক স্টেট। থার্মোডাইনামিক স্টেট মানে থার্মোডাইনামিক স্টেট, এখানে স্টেট মানে হচ্ছে তার প্রেসার কেমন আছে, তার টেম্পারেচার কেমন আছে। এখানে আমরা প্রেসারের কথা বলছি, টেম্পারেচারের কথা বলছি, ভলিউমের কথা বলছি। ঠিক আছে, প্রেসার হয়ে গেল, টেম্পারেচার হয়ে গেল, ভলিউম হয়ে গেল। ঠিক আছে, যেখানে আমরা এই সব জিনিসের কথা বলবো সেইগুলোকে আমরা বলবো স্টেট অফ এ সিস্টেম। এবার স্টেট অফ এ সিস্টেমের মধ্যে দু ধরনের স্টেট হয়, একটা হচ্ছে পাথ ফাংশন আর একটা হচ্ছে স্টেট ফাংশন। ঠিক আছে, এই যে তিনটের কথা বললাম, এই তিনটে এটাকে আমরা বলি নরমালি স্টেট ফাংশন। এটাকে আমরা স্টেট ফাংশন বলে থাকি। আর একটা জিনিস হয় যেটাকে আমরা বলি পাথ ফাংশন। একটা জিনিস বলে থাকি পাথ ফাংশন। পাথ ফাংশন মানে ধরো আমি একটা নরমাল কথা বলছি, ধরো একটা সিস্টেম আছে, এর একটা প্রেসার আছে P1, একটা ভলিউম আছে V1, একটা টেম্পারেচার আছে T1। তার মানে স্টেট ফাংশনটা এই যে এর P1টা কি করে গেল না গেল, ভলিউমটা কি করে বাড়লো না বাড়লো, টেম্পারেচারটা কি করে বাড়লো না বাড়লো, তাতে কোনো যায় আসে না, শুধুমাত্র মেজারমেন্ট লাগে। পাথ ফাংশনে এই যে স্টেট ফাংশনে এই তিনটে জিনিস, স্টেট ফাংশনের এই তিনটে জিনিস, ধরো কোনো একটা P1 থেকে P2 তে গেছে, মানে প্রেসার বেড়েছে বা কমেছে, ধরো ভলিউমটা V1 থেকে V2 তে গেছে বা টেম্পারেচারটা T1 থেকে T2 তে গেছে। এই যে চেঞ্জেসটা হচ্ছে কি করে, কোন পাথ দিয়ে যে চেঞ্জেসটা হচ্ছে, সেগুলোকে আমরা বলি পাথ ফাংশন, যার মধ্যে আমরা ফেলি ওয়ার্ক ডান, যে সেই জায়গায় কতটা ওয়ার্ক ডান হচ্ছে, ওয়ার্ক ডান। ঠিক আছে, ওয়ার্ক ডান যখনই হয়ে গেল, ওয়ার্ক ডানটা কখন হবে, যখন আমাদের থার্মোডাইনামিক্সে হিট ট্রান্সফার হবে, হিট ট্রান্সফার। হিট ট্রান্সফার। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে আমার ওয়ার্ক ডান, একটা হচ্ছে হিট ট্রান্সফার, এই দুটোকে আমরা বলছি পাথ ফাংশন। ঠিক আছে, তাহলে আমাদের স্টেট ফাংশন যেগুলো কারোর উপর ডিপেন্ডেন্ট হয় না, প্রেসার, টেম্পারেচার, ভলিউম। পাথ ফাংশন যেগুলো জন্য এইগুলো চেঞ্জেস হয়, যেমন ওয়ার্ক ডান যদি হয় তো সেখানে প্রেসার টেম্পারেচার বাড়বে কমবে, ভলিউম বাড়বে কমবে হতে পারে। হিট ট্রান্সফার হলে সেখানে প্রেসার বাড়বে কমবে, এটা সেটা বাড়বে কমবে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই জিনিসটা ছিল আমাদের স্টেট অফ দ্য সিস্টেম। এবার আমাদের নেক্সট যে পার্ট হবে সেই পার্টে আমরা ডিসকাস করব ইন্টারনাল এনার্জি, কিভাবে ইন্টারনাল এনার্জি চেঞ্জেস হচ্ছে না হচ্ছে, আর ও যে বৃত্তান্ত আছে, রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস, অনেক কিছু ব্যাপার আছে, আমরা আস্তে আস্তে ডিসকাস করবো। তো আজকের জন্য তোমাদের এই 5টা টপিক, যে 5টা টপিক হলো শেষ। পার্ট 2 তে আমরা অনেক কিছু ডিসকাস করবো, এটা পরের ক্লাসে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।